দারোয়ান, কে আপনি? এভাবে কেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে দেওয়া হয় না ম্যাম, সরি। সোহাগ ওনাকে অনুরোধ করে বলল, আমি নির্ঝর চৌধুরীর সাথে দেখা করতে এসেছি। আমি ওনার পরিচিত, প্লিজ যদি একটু ভেতরে ঢুকতে দেন, আর্জেন্ট দরকার। ওনার সাথে আমার দিদির বিয়ের কথা চলছে। দারোয়ান সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, সরি ম্যাম, কিন্তু তাও আজকে ভেতরে যেতে পারবেন না আপনি। বড় স্যারের অর্ডার, আজকে অফিসে স্টাফ ছাড়া কাউকেই যেন অ্যালাউ না করা হয়। বড় একটা ডিল সাইন চলছে, ওনার কথার নড়চড় হলে আমার চাকরি চলে যাবে। দারোয়ান মাথা নিচু করে নিলেন। সোহাগ হতাশ হলো, সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঘড়িতে দেখলো দুপুর 2টো বাজে। ওদিকে কলেজ আছে, তার আজ আর হয়তো যাওয়া হবে না। কতক্ষণ দাঁড়াতে হবে কি জানি। অবশেষে গেটের ভেতর থেকে গাড়ির হর্নের শব্দ এলো। দারোয়ান তাড়াতাড়ি করে দরজা খুললেন। সাথে সাথে কালো রঙের গাড়িটা সামনে এগুলো। ভেতরে চোখ গেল সোহাগের। নির্ঝরকে দেখে ক্রাশ না খেয়ে পারল না। এরকম হ্যান্ডসাম ড্যাশিং ছেলে সে আর দুটো দেখেনি, সেটা মানতেই হবে। দারোয়ানের কাছে এগিয়ে বলল, সাহেব, আপনার সাথে একজন দেখা করার জন্য ওয়েট করছেন অনেকক্ষণ থেকে। উনি আপনার পরিচিত। সোহাগ এগিয়ে এলো কথা বলার জন্য। সাথে সাথে শুনতে পেল নির্ঝর রাগে ফোঁস-ফোঁস করছে। কেন? একটা কারণে। চোখ মুখ লাল হয়ে আছে তার। দারোয়ান কথাটা বলা মাত্রই রেগে বলে উঠল, তাহলে এখন থেকে আমার অফিসের সামনে লাইন লাগিয়ে দাও সতীশ। যে খুশি আসবে, আমার পরিচিত বলে দেখা করবে। আমি এখানে একটা চেম্বার খুলে বসি। দারোয়ান মাথা নিচু করে নিল। সোহাগের কানে বেশি কথা গেল না, তবে এটুকু বুঝল উনি খুব চেঁচামেচি করছেন। লোকটার চারপাশে অনেক বডিগার্ড, সাথে বন্দুক দেখে সোহাগ ঢোক গিলল। মনে মনে বলল, এই লোক এত সেফটি নিয়ে ঘোরে যেন বড় কোনো মন্ত্রী। আর ভাব দেখলে মনে হয় প্রাইম মিনিস্টার। সে যেই হোক, আমার কি? আমি আমার যেটা দেবার দরকার দিয়ে চলে আসি। সোহাগ কিছু বলতে যাবে, সাথে সাথেই নির্ঝর ওর দিকে একবার তাকিয়ে দেখল। গাড়ির কালো কাজ মুহূর্তের মধ্যেই উঠে গেল আর হুঁশ করে ধোঁয়া উড়িয়ে চোখের সীমানার বাইরে চলে গেল। সোহাগ দাঁড়িয়ে রইল সেখানেই। এমন দাম্ভিক লোক সে আর দুটো দেখেনি। চিঠিটা ওখানেই মুঠো করে ছুঁড়ে চলে এসেছিল সে। হর্নের শব্দে বাস্তবে ফিরল সোহাগ। বাইরে তাকিয়ে দেখল চৌধুরী মহলের সামনে এসে পড়েছে সে। আশেপাশে একটা কুকুর চড়তেও দেখা যাচ্ছে না। বাড়ির ভেতর পা রাখতেই নরকের উত্তাপ টের পেল। সোহাগ বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াতেই মুহূর্তের জন্য তার চোখ ধাঁধিয়ে গেল। বিশাল অট্টালিকাটি বাইরে থেকে যতটা রাজকীয়, ভেতরটা তার চেয়েও বেশি ঐশ্বর্যমণ্ডিত। ঝকঝকে ইতালীয় মার্বেলের মেঝে, বিশাল সব ঝাড়বাতি আর দেয়ালে দামি সব চিত্রকর্ম, সব মিলিয়ে আভিজাত্য যেন চুইয়ে পড়ছে। বিয়ের আয়োজনের জন্য সারা বাড়ি সাদা আর সোনালি রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। বাইরে বিশাল স্টেজ দেখে বোঝা যাচ্ছিল বিরাট করে আয়োজন করা হচ্ছিল রিসিপশনের। তবে এসব এখন ফিকে। ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো সোহাগের। মূল ফটকের পাথরের মূর্তির মতো দুজন সশস্ত্র রক্ষী দাঁড়িয়েছিল। সোহাগকে দেখা মাত্রই তারা যান্ত্রিকভাবে মাথা নিচু করে সালাম করল। সোহাগের বুক কাঁপছে। সামনে এগিয়ে চৌখাটে এসে দাঁড়াতেই দেখল ড্রয়িং রুমের বিশাল সোফা সেটে বসে বাড়ির লোকজন কোনো গম্ভীর আলোচনায় মগ্ন। প্রধান ফটকে যে কেউ একজন এসে দাঁড়িয়েছে তা যেন তারা খেয়াল করেও করছেন না। সোহাগ শুনতে পাচ্ছে ভেতরে কেউ একজন জোরে জোরে কাঁদছেন। আমার হীরের টুকরো ছেলেটার কপালে এ কি জুটল গো দিদি। বারবার বারণ করেছিলাম ওই ছোট লোকদের বাড়িতে বিয়ের সম্বন্ধ করো না। এখন দেখলে তো কি হলো। আমার ছেলেটা তো জেদি, কিন্তু তোমরা কেন আমাকে কোনো সিদ্ধান্ত নিতে দিলে না? চুপ করো দিদি, যা হবার হয়ে গেছে। বিয়ে যখন হয়েছে তখন মেনে তো নিতেই হবে না? কিছুতেই না। ওই অলক্ষীকে আমি মানব না। ঠিক সেই মুহূর্তে সোহাগ দরজায় এসে দাঁড়িয়েছে। সেটা দেখতে পেয়ে
একটি কিশোরী মেয়ে দরজার দিকে তাকিয়ে বলে উঠল, ছোট মা, দেখো নতুন বৌদি এসেছে। মুহূর্তেই উপস্থিত সকলের স্থির আর তীক্ষ্ণ দৃষ্টি সোহাগের উপর গিয়ে পড়ল। সাথে সাথে সোহাগ মাথা নিচু করে নিল। তার ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি আর ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, যেন যে ভদ্রমহিলা এতক্ষণ কাঁদছিলেন তিনি এবার চোখের জল মুছে ফেললেন। তারপর আচমকা ক্ষিপ্র বাঘিনীর ন্যায় তীরে এলেন সোহাগের দিকে। আপাদমস্তক খুঁটিয়ে দেখে তাচ্ছিল্যের সুরে বলে উঠলেন, ওহ, এই সেই মেয়ে, রূপ আছে ভালোই। এই রূপ দেখিয়েই এক রাতে আমার ছেলের মাথা চিবিয়ে খেয়ে ফেলেছে। নয়তো আমার ছেলের জন্য কি আর মেয়ে জুটতো না? দেখো দিদি। সোহাগ মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে অপমানটা গিলে নিল। এক হাত দিয়ে মুঠি করে বেনারসিটা শক্ত করে চেপে ধরেছে সে। প্রত্যেকটা কথা যেন বিষাক্ত তীরের মতো তার কলিজায় বিঁধছে। বারবার ভগবানকে ডাকছে মনে মনে, শুধু সহ্য করার শক্তি দেবার জন্য। পাশের ভদ্রমহিলা এবার এগিয়ে এসে বললেন, আহ ছোট, চুপ করো। যা হবার হয়ে গেছে, ওকে নিয়েই আমাদের ঘর করতে হবে। আমি যাই, বরণডালাটা ঠাকুরঘর থেকে নিয়ে আসি। ভদ্রমহিলা চলে গেলেন। সাথে সাথে উনি, সম্ভবত নির্ঝরের মা, আবার গর্জে উঠলেন, আমি ওকে কিছুতেই বরণ করব না। অলক্ষী মেয়ে, আমার সাজানো সংসার গিলে খেতে এসেছে। তোমার বড় দিদির চরিত্র তো দেখলাম কার না কার সাথে রাত কাটিয়ে আমার ছেলের ঘাড়ে চাপাতে আসছিল। তুমিও না জানি কত লোকের সাথে। আপনি থামুন প্লিজ। সোহাগ আর পারল না। হাত জোর করে ফুঁপিয়ে শব্দ করে কেঁদে উঠল। সে কি নিজে থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছে, নাকি বিয়ের আসরে বলেছে আমাকে বিয়ে করো? এখন কেন এত নোংরা কদর্য অপবাদ ধেয়ে আসে তার দিকে? নরকের জ্বালা কি তবে একেই বলে? পুরো শরীর হলকার মতো জ্বলে যাচ্ছে যেন তার। ভদ্রমহিলার পাশ থেকে একটা 14 কি 15 বছরের ছেলে এগিয়ে এসে নাক মুখ ছিটকে বলে উঠল, তো আমাকে আপনাদের ছেলের গলায় ঝুলিয়ে দেননি, উল্টো আপনাদের ছেলেই আমাকে বিয়ে করে কাপুরুষের মতো বউ ফেলে পালিয়ে এসেছে। আমার বাবা তো এ বাড়িতে তুলে দিয়ে যাননি, বরং আপনারা গাড়ি পাঠিয়ে জোর করে আমাকে বাড়ি বয়ে এনে অপমান করছেন। আপনারাই তো আসলে ভদ্রলোকের মুখোশ পরা আসল ছোট লোক। সোহাগের জবাবে পুরো বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল। ভদ্রমহিলা চেঁচিয়ে উঠলেন, সারা বাড়ি মাথায় তুলে হাঁকলেন, বাবু, শিগগির নিচে নাম। দেখে যা তোর নতুন বউ কিভাবে প্রথম দিনই আমাদের সবাইকে ছোট লোক বলছে। কোন বস্তি থেকে তুলে এনেছিস দেখে যা। সোহাগও সমান তালে পাল্লা দিয়ে বলে উঠল, ডাকুন আপনার ছেলেকে, নিশ্চয় সে হাতে চুড়ি পরে বসে আছে, ঘোমটা টেনে বসে আছে। শাট আপ! আর চিপ কোয়ালিটির মেয়েদের আমার বিছানাও আমি অ্যালাউ করি না। রেট কত তোমার? দিয়ে দিচ্ছি, বেরিয়ে যাও। সোহাগের রাগে অপমানে চোখে জল এসে গেল। তার বিশ্বাস হচ্ছে না একটা মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে। সে কথা বলতে চেয়েও গলা দিয়ে কান্না ছাড়া আর কিছুই বেরোলো না। নির্ঝরের ভেতরেও প্রতিশোধের আগুন জ্বলছে। এই মেয়েটাকে যতবার দেখছে, কানে ভাসছে সেই ভদ্র মহিলারা ঠিক এভাবেই বলেছিল সেদিন, সব কিছুর শোধ গুনে গুনে তুলবে নির্ঝর। এমনি এমনি তো আর এই মেয়েটিকে বিয়ে করে আনেনি। নরক যন্ত্রণা কাকে বলে তাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে এই মেয়েকে। সোহাগ চোখ মুছে নিল। মায়ের বলা শেষ কথাটা মনে পড়ল, সহ্য করতে না পারলে ফিরে আসিস। নিজের লাগেজটা শক্ত করে ধরল সে। এই নোংরা লোকের সাথে এক মুহূর্ত থাকতে পারবে না সে। নিজের আত্মসম্মান সবার আগে। তার কাছে নিকুচি করেছে ঘর সংসারের। কলিং বেলের শব্দ পেয়ে এগিয়ে গেলেন জয়াদেবী। এই দুপুরবেলা কে এলো সেটা ভেবে উনি ভয়ে কাটা হয়ে গেলেন। সোহাগ লাগেজ নিয়ে সদর দরজার দিকে পা বাড়াতেই নির্ঝর পেছন থেকে এক চিলতে বাঁকা হাসি হেসে বলে উঠল, আমাকে বলেছিলে না কাপুরুষের মতো পালিয়ে এসেছি? এখন বাড়ি গিয়ে আয়নায় নিজের মুখটা দেখে নিও। তুমিও ঠিক সেম ভাবে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছ। ক্ষমতা থাকলে নির্ঝর চৌধুরীকে সামনে থেকে মোকাবেলা করো। সোহাগের পা দুটো থমকে গেল। সে ত্বরিত বেগে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নির্ঝরের চোখের দিকে তাকালো।
অপমানে তার শরীর জ্বলছে, কিন্তু সেই আগুনেই যেন নতুন করে জেদ জন্ম নিল। অতঃপর এগিয়ে এসে বলে উঠল, আপনার চ্যালেঞ্জটাই গ্রহণ করলাম মিস্টার নির্ঝর চৌধুরী। আমি কোথাও যাচ্ছি না। আপনাদের এই অহংকারী ফ্যামিলির সবাইকে সোজা করে তবেই এ বাড়ি থেকে যাব, নয়তো আমার নামও সোহাগ নয়। নির্ঝর বাঁকা হাসল। এটাই তো চেয়েছিল সে। এই মেয়েটাকে এত সহজে মুক্তি দেবে না সে। তিল তিল করে যন্ত্রণার বিষে নীল করে দেবে। কালকের ওই অপমানের দিনটা এই জীবনে যেমন ভুলবে না, তেমনি এই মেয়েটাকেও ভুলতে দেবে না। সিঁড়ির ওপর থেকে নির্ঝরের বাবা কল্যাণবাবু সবটা লক্ষ্য করছিলেন। তিনি মনে মনে খুশি হলেন। সোহাগের তেজ দেখে ওনার বেশ লেগেছে মেয়েটাকে। তার মনে হলো এই মেয়েটাই পারবে এই বিশৃঙ্খলা সংসারের হাল ধরতে আর সবাইকে সোজা করতে। নির্ঝরের মা সুমিত্রা দেবী অবাক হয়ে বললেন, বাবু, তুই ওকে থাকতে বলেছিস? এই ছোট লোকের মেয়েকে তুই এ বাড়িতে আশ্রয় দিবি? নির্ঝর পকেটে দু হাত ঢুকিয়ে নির্লিপ্ত গলায় বলল, ওর সাথে যেভাবেই হোক আমার বিয়ে হয়েছে মা, তাই ও এখন আইনত আমার স্ত্রী। ও যদি এখন এ বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমাদের রেপুটেশন খারাপ হবে। বিয়ের বাকি সব রিচুয়ালের আয়োজন করো। আমি চাই যা যা হবার কথা ছিল সব হবে। বাইরের লোক যেন ঘুণাক্ষরেও টের না পায় আমাদের ভিতরে কি চলছে। সোহাগ ভাবতে লাগলো কি চলছে নির্ঝরের মনে। এর মাঝেই বড় মা বরণ ডালা নিয়ে হাজির হলো। অবাক করার মতো বিষয় হলো নির্ঝর নিজেও বরণের জন্য সোহাগের পাশে গিয়ে দাঁড়ালো। বড় মা খুশি হয়ে সুমিত্রা দেবীর দিকে তাকিয়ে বললেন, করে নে, আয় ছোট, আগে তুই নতুন বউকে বরণ কর। সুমিত্রা দেবী মুখ বাঁকিয়ে ভেতরে চলে গেলেন। এই অলক্ষীকে কিছুতেই বরণ করবেন না, ওকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বেন। এই মেয়ে ওনার হাতের মুঠোয় থাকবে না, উনি বুঝে গেছেন। নতুন করে গুটি সাজাতে হবে। সুমিত্রা দেবী চলে যাওয়ায় বড় মা নিজেই বরণ শুরু করলেন। কাজের মেয়েরা শঙ্খ আর উলুধ্বনি দিয়ে বাড়ি মুখরিত করে তুলল। তাদের মধ্যে একজন ফিসফিস করে অন্যজনকে বলল, দেখ মেয়েটা কি সুন্দর না? কিন্তু পোড়া কপাল, এই বাড়িতেই এসে পড়তে হলো। ছোট ম্যাডামের যে দাপট, মেয়েটা টিকলে হয়। হ্যাঁ রে, ঠিক বলেছিস। তবে আমার কেন যেন মনে হচ্ছে এই মেয়েটা ছোট ম্যাডামকে আচ্ছা করে টাইট দেবে, সাথে এই বাড়ির সকল সদস্যদেরও। বড় মা বরণ শেষ করে সোহাগ আর নির্ঝরকে আশীর্বাদ করে বললেন, একটা কথা সবসময় মনে রাখিস, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে যে পরিস্থিতিতেই হোক না কেন, উপরওয়ালা তোদের একসাথে জুটি বেঁধেছেন। তোদের একসাথেই থাকতে হবে সারা জীবন। নির্ঝর তখন ফোন আসায় একটু দূরে সরে গেল। রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল, পেপারস রেডি স্যার। ওকে দিয়ে যাও। ওকে স্যার। এবার এতক্ষণ যে মেয়েটি দাঁড়িয়ে ছিল সে এগিয়ে এলো সোহাগের কাছে। হেসে বলল, আমি মিঠি, তুমি? সোহাগ ম্লান হেসে বলল, সোহাগ। মিঠি অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার মতো সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি জানো। তোমার নামটার মতো, তোমাকে দেখলেই সোহাগ করতে ইচ্ছে করে। সোহাগ হেসে বলল, তাই বুঝি? মিঠি মাথা নাড়ালো। সোহাগ এবার কৌতুক করে জিজ্ঞেস করলো, তুমি বুঝি আমার রায়বাঘিনী ননদিনী? মিঠি হেসে মাথা নাড়ালো। সোহাগ জিজ্ঞেস করলো, কোন কাল কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ওহ, খুব ভালো। তোমার সাথে কেউ আসেনি কেন? নতুন বউয়ের সাথে তো একজন কুটুম আসে। সোহাগের বুকটা হু হু করে উঠল। সব ঠিকঠাকভাবে যদি দিদির সাথে বিয়ে হতো তাহলে সেই আসতো কুটুম হয়ে। সোহাগের দিদির কথা খুব মনে পড়ছে, বাবা মায়ের কথা। দিদিয়া কি করে পারলো ওকে ভুল বুঝতে। এইটুকু সময়ের মায়ের জন্য খুব ভীষণ রকম মন কেমন করছে। বাড়িটাকে খুব মিস করছে। কালও কি জানতো ওই বাড়ি ছেড়ে চলে আসবে? আতঙ্কে সকালে কাঁদতে ভুলে গিয়েছিল, অথচ এখন আছাড় খেয়ে কাঁদতে ইচ্ছে করছে। 18টা বছর কাটানো বাড়ির সাথে মানুষগুলোর মায়া ছেড়ে বেরিয়ে আসা তো সহজ না। কলিং বেলের শব্দ শুনে জয়াদেবী চমকে উঠলেন।
এই অসময়ে কে আসতে পারে? উনি ভাবলেন, তাহলে কি ওই বাড়ি থেকে সোহাগ চলে এলো?